নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি দেশের কথা, দশের কথা। প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কেননা আজ রিপাবলিক নেটওয়ার্কের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রের যে পর্দা ফাঁস হয়েছে। টিআরপি স্ক্যাম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইডিকে দেওয়া সচিন ওয়াজের বিবৃতিতে পর্দা ফাঁস হয়েছে, আর যা রিপাবলিক বাংলা কেন, রিপাবলিক নেটওয়ার্কের বড় সড় সাফল্য। রিপাবলিক নেটওয়ার্কের বড় জয়, টিআরপি কাণ্ডের ষড়যন্ত্র, মিডিয়া হাউসের বিরুদ্ধে সবচেয়ে বড় ও নির্লজ্জ রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ। মুম্বাইয়ের কুখ্যাত পুলিশ অফিসার সচিন ওয়াজে ইডিকে দেওয়া বয়ানে সামনে এসেছে সেই তথ্য। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনিল দেশমুখের নির্দেশেই রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছিল। এই সচিন ওয়াজেই খুনের ঘটনায় অভিযুক্ত। ইউএপিএ ধারায় অভিযুক্ত তিনি। বর্তমানে তালোজা জেলে বন্দী, আর্থিক তছরূপেও অভিযুক্ত। প্রকাশ্যে স্বীকারোক্তি, গোটা টিআরপি কাণ্ড পূর্ব পরিকল্পিত। অর্ণব গোস্বামী ও রিপাবলিককে টার্গেট করে মিথ্যে মামলা। অর্ণব গোস্বামী ও রিপাবলিক এক নম্বর ছিল। রিপাবলিকের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়। মানুষের কণ্ঠস্বর দমিয়ে রাখা যায় না, অন্যায়ভাবে দমিয়ে রাখা যায় না। চেষ্টা করে কিছুদিন, কিন্তু শেষ পর্যন্ত মানুষই শেষ কথা বলে। দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক রিপাবলিক, সেই নেটওয়ার্ককে কালিমালিপ্ত করতে ষড়যন্ত্র করা হয়। সেই ষড়যন্ত্রে সামিল হয় কিছু লাঠিয়ান্স মিডিয়াও। খবর চেপে যাওয়াটাই যাদের কাজ। সচিন ওয়াজের এই বিবৃতির পর প্রশ্ন উঠছে, রিপাবলিকের বিরুদ্ধে যে সমস্ত সংবাদ মাধ্যম কুৎসা করেছিল তারা কি এবার ক্ষমা চাইবে? সাংবাদিকতার জয় বলুন, এটা প্রকৃত সাংবাদিকতার জয়। ইটস আ উইন ফর রিয়েল জার্নালিজম। আমরা দিনে প্রতিবার বলি যে আমাদের আমরা খবর করি, আমরা সকালবেলা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি, রাতটা শেষ করি ব্রেকিং নিউজ দিয়ে, এবং এইটা জ্বালার কারণ কিছু কিছু লোকের জন্য। চোখে চোখ রেখে প্রশ্ন করতে ভয় পায় না রিপাবলিক নেটওয়ার্ক। এই জয় প্রত্যাশিতই ছিল। নিউজ রুমেও ধরা পড়েছে সেই উচ্ছ্বাসের ছবি। মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলন করে রিপাবলিক নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ তোলেন। গ্রেফতার করা হয় রিপাবলিকের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে। হেনস্থা করা হয় রিপাবলিক নেটওয়ার্কের কর্মীদের। কিন্তু সত্যের জয় অনিবার্য। ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথম থেকেই সরব গোটা দেশ। জনপ্রিয়তা বেড়েছে রিপাবলিকের, বেড়েছে আয়তন। ইংরেজি হিন্দির পর বাংলাতেও চোখে চোখ রেখে প্রশ্ন করছে রিপাবলিক। আর ষড়যন্ত্রের কারবারি সচিন ওয়াজে অ্যান্টিলিয়া বম কেস ও মনসুখ হিরেন হত্যাকাণ্ডে এনআইএ স্ক্যানারে। এনআইএ চার্জশিটেও নাম রয়েছে তার। অ্যান্টিলিয়া বোম মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং এর। আর ষড়যন্ত্রের অন্য পারে থাকা লাঠিয়ান্স মিডিয়াও আস্থা হারিয়েছে মানুষের। জয় হয়েছে সত্যের, জয় হয়েছে রিপাবলিকের। রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রীর জন্মদিনে তার সরকারের জনহিতকর কর্মসূচিগুলিকে দেশের কাছে তুলে ধরবে তার দল। আগামী 20 দিন সেবা এবং সমর্পণ নামে এক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হবে। একাত্তর বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে তার নেতৃত্বে তৈরি একাধিক কর্মসূচির বাস্তব রূপায়ণের বিষয়টি নিয়ে প্রচার করতে চলেছে বিজেপি। সামনেই 5 রাজ্যে বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখে আরও ঝাঁপাতে চলেছে বিজেপি বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। মূলত যে প্রকল্পগুলি প্রচারে আসতে চলেছে, আয়ুষ্মান ভারত, বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য পরিষেবা। 50 কোটি ভারতীয় এই বিমার অধীন। মূলত আর্থিকভাবে দুর্বলদের জন্য আনা হয় প্রকল্প। প্রধানমন্ত্রী জনধন যোজনা, আর্থিকভাবে দুর্বলদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট। জনধন আধার মোবাইল, জনধন অ্যাকাউন্ট, আধার এবং মোবাইল নম্বর সংযুক্তিকরণ প্রকল্প। সরকারি ভর্তুকি থেকে বঞ্চিত না হওয়ার প্রয়াস।
প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা, বিপিএল তালিকাভুক্তদের এলপিজি গ্যাস দেওয়ার সরকারি প্রকল্প। সকলের জন্য আবাস, 2022-এর মধ্যে সকলের জন্য গৃহ প্রকল্প। এই প্রকল্পে ইতিমধ্যে 18,000 গৃহে বিদ্যুৎ পৌঁছেছে। স্বচ্ছ ভারত মিশন, যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে উড়ান প্রকল্প, মেক ইন ইন্ডিয়া প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। 1950-এ 17ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী। তিনিই স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী। গুজরাটের সবথেকে দীর্ঘ সময় ধরে থাকা মুখ্যমন্ত্রী তিনি। বিভিন্ন ক্ষেত্রে তার বিদেশ নীতি সফল হওয়ায় তার প্রশংসা করেছে সার্ক দেশগুলিও। সৌদি আরব, রাশিয়া, প্যালেস্টাইন, আফগানিস্তান এবং মালদ্বীপসের তরফ থেকে তাকে সর্বোচ্চ নাগরিক সম্মানও প্রদান করা হয়। রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী হিসেবে 7 পা নরেন্দ্র মোদীর 7 বছরে দেশের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার হাত ধরেই বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ জায়গা করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে টিকাকরণে রেকর্ড করল ভারত। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের 7ম বছর। 17 সেপ্টেম্বর তার জন্মদিনে রেকর্ড 2 কোটির বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন। 1 বছরের বেশি সময় ধরে কোভিডের কঠিন সময় লড়াই করছে দেশ। এর মধ্যেই পূর্ব লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন হোক বা পাক ভূখণ্ডে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার মতো সাহস দেখিয়েছে দেশ। অর্থনীতি থেকে সামরিক শক্তিতে স্বনির্ভর হওয়ার পথে এগোচ্ছে ভারত। 7 বছর দেশ পরিবর্তনের সময় হিসেবে খুব বেশি নয়, তবু বদলাতে শুরু করেছে দেশ। এর আগে অন্তত 3 জন দীর্ঘ সময় প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। সকলেই কংগ্রেসের। নরেন্দ্র মোদীর আগে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। টানা 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি। 2004 থেকে 2014 পর্যন্ত তার কার্যকালের 7ম বছর ছিল 2011। সে সময় কয়লা 2G'র মতো একের পর এক দুর্নীতিতে অভিযুক্ত তার ইউপিএ সরকার। তার আগে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর কুর্সি দখলে ছিলেন ইন্দিরা গান্ধী। 1966 থেকে 1977 পর্যন্ত এবং 1980 থেকে 1984 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। সেই সময় 1973 সাল ছিল তার প্রধানমন্ত্রীত্বের 7ম বছর। সে সময় দেশ জুড়ে তৈরি হয়েছিল জ্বালানি তেলের প্রবল সংকট। সঙ্গে ছিল তীব্র মুদ্রাস্ফীতি, যার জেরে 71-এর যুদ্ধ জয়ের গৌরবও তখন সীমিত। তার আগে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। 1947 থেকে 1964 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তবে নির্বাচিত হওয়ার পর তার প্রধানমন্ত্রীত্বের 7ম বছর 1958। সে সময় চীন ক্রমাগত চাপ বাড়াচ্ছে ভারতের ওপর। কূটনৈতিক পথে চীন সমস্যা মেটাতে ব্যর্থ হন নেহেরু। ফলে 1962 সালে চীন ভারত যুদ্ধ এবং লজ্জার পরাজয়। সেই হিসেবে ভারতের পূর্বতন কোনো প্রধানমন্ত্রী তাদের 7ম বছরে দেশকে গর্বিত করার মতো জায়গায় রাখতে পারেননি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বদলও তাই উল্লেখযোগ্য। রিপাবলিক বাংলা। ভ্যাকসিনেশনে ফের রেকর্ড গড়ল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে 2 কোটির বেশি মানুষকে দেয়া হলো ভ্যাকসিন। এদিন 2 কোটি ভ্যাকসিনেশন টার্গেট রেখেছিল কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যমাত্রা পার করার পাশাপাশি সারা বিশ্বেও রেকর্ড গড়েছে এই দেশ। প্রধানমন্ত্রীর জন্মদিনে স্মরণীয় করার উদ্দেশ্যে রেকর্ড টিকাকরণের ডাক দিয়েছিল বিজেপি। তবে সেই ডাকে সাড়া দিয়ে রেকর্ড ছাপিয়ে টিকাকরণ হবে তা বোধহয় কেউ কল্পনা করেনি। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিনে বিকেল 5টার মধ্যে 2 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিনেশনের 2 কোটির লক্ষ্যমাত্রা ছাপিয়ে যেতেই উৎসবের মেজাজে দেখা যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে। টুইটে শুভেচ্ছা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিও। পাশাপাশি ভ্যাকসিনেশন নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। नहीं वैसे नॉर्मली हम जैसा ऐसा है, जब ये शुरू हुआ था तो हम लोग 40 लाख कर रहे थे एक दिन में, बढ़ते बढ़ते 1 करोड़ पे ले गए, पर आज 3 बजे तक ऑलरेडी 1 करोड़ 35 लाख हो गया था। तो मैं समझता हूँ कि इसमें 2 चीज़ें, एक तो माननीय प्रधानमंत्री जी का जन्मदिन है तो लोगों ने उसके लिए भी स्पेशल एंथुजियाज्म दिखाई, पर आप देखिए हमारी ये जो संजीवनी हमारा वैक्सीनेशन प्रोग्राम ओवरऑल
कहाँ तक पहुँच गया। और शुरू में हमारे विरोधी दल है जो सब बोल रहे थे जी कहाँ गई वैक्सीन, क्या हुआ, और वो भ्रम फैला रहे थे, झूठ फैला रहे थे, उसके कारण वैक्सीन हेजिटेंसी हुई। अभी तो असली खुशी की बात है कि वैक्सीन हमारे यहाँ बन रही है बड़े लार्ज नंबर्स में, और वैक्सीनेशन ड्राइव जो है मैच्योरिटी तक पहुँच गई है। পাল্টা কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ বিরোধীদের। 13 देश, 113 countries are ahead of India in terms of vaccination of the percentage of their population. 113 countries are higher than India in terms of the percentage of their population that they have covered with full vaccination. So who are you stating? I'm quoting the COVID World Vaccination Tracker. ভ্যাকসিনেশনে মাত্র 85 দিনে 10 কোটির গণ্ডি পার করে ভারত। এরপর 45 দিনে 20 কোটি এবং 29 দিনে 30 কোটি ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা পূরণ করে ভারত। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বারবার ভ্যাকসিনেশনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিক থেকে একদিনে 2 কোটির বেশি মানুষের ভ্যাকসিনেশন প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার বলা যেতে পারে। রিপাবলিক বাংলা। কোভিড চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর জিএসটিতে ছাড় দিল কেন্দ্র সরকার। এ বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত এই ছাড় বলবৎ থাকবে। কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও জিএসটিতে ছাড় দেওয়া হচ্ছে। কিছু ক্যান্সারের ওষুধেও কমছে জিএসটি, যদিও এখনই জিএসটির আওতায় পড়ছে না পেট্রোল ডিজেল। জিএসটি কাউন্সিলের বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কোভিড চিকিৎসায় বহু দামি এবং জীবনদায়ী ওষুধ ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সরকার এমন কোনো পদক্ষেপ করুক যাতে জনতার সুবিধা হয়, এই দাবি উঠছিল বহুদিন ধরেই। এবার সরকার সেই পদক্ষেপ করল। Drugs which are suggested by Ministry of Health for treating muscular atrophy on the recommendation of Ministry of Health and Family Welfare and Department of Pharmaceuticals are also exempted from IGST on import for personal use. Recently, transport of export goods by vessels and air is exempt from GST till 30th September 2021. Transport of export goods by vessel and by air is exempt from GST. This exemption was given because of the difficulties being faced by exporters in getting refund of ITC, the credits that is, due to technical issues on the GST portal. Although the portal is quite stabilized, keeping in view of the post-pandemic situation, this exemption is also being extended by 1 more year. কোভিড ওষুধে জিএসটি ছাড়, ক্যান্সারের ওষুধে কমছে জিএসটি, কিছু জীবনদায়ী ওষুধেও ছাড় জিএসটির। জিএসটি ছাড় 31শে ডিসেম্বর পর্যন্ত। পেট্রোল ডিজেলে বসছে না জিএসটি। সম্প্রতি পেট্রোল ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে, ফলে বিরোধী থেকে ব্যবসায়ীদের দাবি ছিল কেন পেট্রোপণ্যকে আনা হচ্ছে না জিএসটির আওতায়। যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, এতে বিভিন্ন রাজ্যের লেভিতে টান পড়ত, অর্থাৎ বড় ক্ষতির মুখে পড়ত রাজ্য সরকারগুলি। কেরালা হাইকোর্টের একটি নির্দেশের প্রেক্ষিতে পেট্রোপণ্যকে জিএসটির আওতাভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও রাজ্যগুলি তা খারিজ করে দেয়। 2019-এর 18 ডিসেম্বর শেষ জিএসটি কাউন্সিলের বৈঠক হয়। 20 মাস পর এদিনের বৈঠকে এরপর গুরুত্বপূর্ণ এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রিপাবলিক বাংলা। ভারতে অর্থনৈতিক সন্ত্রাসের পরিকল্পনা। কোভিড পরিস্থিতিতে ভারতকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পনা করেছিল পাকিস্তান। ধৃত জঙ্গিদের জেরায় উঠে এলো এমনই বিস্ফোরক তথ্য। পাক সন্ত্রাসের মডিউল ফাঁস, অর্থনৈতিক সন্ত্রাসের ছক। কোভিড পরিস্থিতিতে ভারতকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য অর্থনৈতিক সন্ত্রাসের পরিকল্পনা পাকিস্তানের। ধৃত জঙ্গি জিশানকে জেরা করে উঠে এলো এমনই তথ্য। পুরো ছকটাই কষা হয়েছিল পাকিস্তানের মাটি থেকে। তুলোর ব্যবসা কমিয়ে আনার লক্ষ্যে তুলো বহনকারী ট্রেন এবং অন্যান্য বড় কারখানা, গোডাউন এবং দোকান পোড়ানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। অর্থনৈতিক সন্ত্রাসের ছক জঙ্গিদের। বিভিন্ন কারখানার গোডাউনে আগুনের ছক, তুলো বহনকারী ট্রেনে আগুন লাগানোর ছক, এমনটাই দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেলের। ধৃত জান মোহাম্মদ সরাসরি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম এবং আইএসআই এর সাথে যোগাযোগ রাখত।
আইএসআই এর সমস্ত পরিকল্পনা রূপায়ণে জান মোহাম্মদ ছিল লিঙ্কম্যান। ডি কোম্পানি পাক যোগ ভাবাচ্ছে গোয়েন্দাদের, কারণ 1993 সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে দাউদের ডি কোম্পানি ও পাকিস্তানের যৌথ ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছিল। এবারেও একই ধাঁচে বিস্ফোরণের ছক কষেছিল দাউদের ভাই আনিস ইব্রাহিম। এখন ছক ভেস্তে গেলেও পাক ডি কোম্পানির যোগ এখানেই থেমে থাকবে না, আবারও সন্ত্রাসের ছক কষবে তারা বলে মনে করছেন গোয়েন্দারা। তাই বিভিন্ন রাজ্যে বাড়ানো হচ্ছে নজরদারি। রিপাবলিক বাংলা।